হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ইকোনমিক সার্ভে 2025-26 নিয়ে আজকে পুরো ডিসকাস করব। আমাদের ইকোনমিক সার্ভে থেকে আগের বারে আরআরপি এনটিপিসি প্রচুর প্রশ্ন দিয়েছিল, তাই ইকোনমিক সার্ভেটা খুব সুন্দর করে আমাদের করে নেওয়া উচিত যারা এবারে এনটিপিসি দেবে বা রেলওয়ে গ্রুপ ডি দেবে। তোমাদের আরআরবি গ্রুপ ডিতেও কিন্তু এই ইকোনমিক সার্ভে থেকে প্রশ্ন আসছে, আর অন্যান্য পরীক্ষাতেও এখানের মধ্যে আমি কিছু কিছু প্রশ্ন আছে তোমাদের দেখাবো, যেগুলো আমাদের ইকোনমিক জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের কিছু কিছু আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। সুতরাং সবাই মন দিয়ে ক্লাসটা দেখো। যারা যারা ডাব্লিউবিএসএসসি আছো বা ডাব্লিউবিসিএস আছো, স্টেট লেভেলের এক্সাম দাও, তাদেরকেও আমি বলে দেবো তোমরা কোন কোন জায়গাগুলো এর মধ্যে থেকে বাছাই করে করবে। কেমন? তো দেখো, ইকোনমিক সার্ভে একটা বড় জায়গা, প্রচুর বড় একটা পিডিএফ, এবং সেটা পুরোপুরি ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। তো আমি সেটা তোমাদের জন্য সহজ করে 98টা এমসিকিউজ এখানে তৈরি করেছি, তার সাথে এক্সট্রা কিছু জিনিসপত্র রয়েছে। একটা খাতা নিয়ে নোট করে নাও। 3-4 পাতার এই নোটটা তোমরা যদি ভালো করে করো, তোমাদের এনটিপিসিতে এর বাইরে থেকে আসবে না, এটা আমার বিশ্বাস। কেমন? প্রথম প্রশ্ন, 2026 অর্থবর্ষে ভারতের বাস্তব জিডিপি, রিয়েল জিডিপি বৃদ্ধির হার কত ধরা হয়েছে? এইরকম ডাটা বেসড প্রশ্ন তোমাদের হয়। 7.4%। দেখো, এই বৃদ্ধির ফলে আমাদের রিয়েল জিডিপি বৃদ্ধির ফলে ভারত বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান প্রধান অর্থনীতি হিসাবে নিজের স্থান ধরে রেখেছে। আসলে রিয়েল জিডিপি যেটা, এটা দেখে আমরা বুঝতে পারি যে একটা দেশের গ্রোথ কতটা হচ্ছে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট রিয়েল জিডিপি মানে, এবং রিয়েল জিডিপি আর নর্মাল জিডিপি, নমিনাল জিডিপি, এই দুটোর মধ্যে যে রেশিও সেটাকে আমরা জিডিপি ডিফ্লেটার বলি, এবং এই টার্মগুলো তোমাদের সাথে আলোচনা করা আছে। আমি ইউটিউবেও ক্লাস তোমাদের করেছি, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই সেগুলো দেখতে পারো। 2026 সালের বাজেট অনুযায়ী ভারতের গ্রস ভ্যালু অ্যাডেড জিভিএ বৃদ্ধির হার কত? গ্রস ভ্যালু অ্যাডেড, দেখো গ্রস ভ্যালু অ্যাডেড আর জিডিপি এখানে একটা খুব ভালো কানেকশন রয়েছে। জিডিপি মানে হচ্ছে জিভিএ, তার সাথে যখন আমরা ট্যাক্সকে জুড়ি আর ভর্তুকি যেটা মানে সাবসিডি, সেটাকে যখন বাদ দিই সেটা আমাদের হয়ে যায় জিডিপি। তো জিবি এর সাথে জিডিপির সম্পর্ক এটাই। তো আমাদের 2026 সালে বাজেট অনুযায়ী ভারতের গ্রস ভ্যালু অ্যাডেড বৃদ্ধির হার হচ্ছে 7.3%। এটা আসলে আমাদের ইকোনমিক সার্ভে যেটা আছে, সেই ইকোনমিক সার্ভের একটা তোমাদের আপডেট। ইকোনমিক সার্ভেতে এটা দেওয়া হয়, প্রত্যেক ইকোনমিক সার্ভেতে। আর তোমরা যদি এই জায়গাটা না বুঝতে পারো, আমি আরো একটু সহজ করে বলে দিই। ধরো মানে সরকারকে তুমি তো কোনো একটা জিনিসের দাম 100 টাকা, ঠিক আছে, দোকানদার 100 টাকা দিয়ে সেই জিনিসটা বিক্রি করে, সেখানে তোমার আরও 10 টাকা জিএসটি দিতে হয়। তো এখানে জিভি এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমাদের এইটা, আর এখানে আমাদের এক্ষেত্রে জিডিপি হয়ে যায় 110 টাকা। এবার যে ক্ষেত্রে ধরো ভর্তুকি লাগে, সেই ভর্তুকিটা আবার এখান থেকে বাদ যায়, গেলে এখান থেকে মাইনাস করলে সেটা আবার ফাইনাল জিডিপি হয়ে দাঁড়ায়, এরকম ব্যাপারটা আর কি। তো এরকম ভারতের যে জিভিএ অর্থাৎ এই জায়গাটা, এটা বৃদ্ধির হার খুব আসে পরীক্ষায়, তোমাদের এনটিপিসিতেও এসেছিল, এটা মনে রাখবে 7.3%। আচ্ছা, এই ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কালেক্ট করতে পারো। আমি বলে দিই, জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025, যেখানে আগের বারের ইকোনমিক সার্ভে বা তোমাদের 2025 সালে সংসদে উত্থাপিত বিল, 2025 সালের গুরুত্বপূর্ণ বিল ও আইন, মানে এনটিপিসিতে তোমাদের যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছিল সেই সমস্ত জায়গা এখানে কভার করা আছে। আর এনটিপিসি কভার করা মানে তোমাদের অন্যান্য এক্সামও কভার করা হয়ে যাবে, এবারে এনটিপিসির যা সিলেবাস ছিল। তো এটা পুরোটাই তোমরা পিডিএফ আর টেস্ট সিরিজ ব্যাচে পেয়ে যাবে। এখানে তোমাদের এই 4টে ভলিউমে পিডিএফও রয়েছে, একটা 837টা পুরো অনলাইনের কোয়েশ্চেন করে দেওয়া আছে সমস্ত পরীক্ষার জন্য, স্পোর্টস, ইকোনমি, এবং এখানে এইগুলো অল টপিকের মধ্যে আরও 47টা টপিক রয়েছে, যেগুলো একদম ফুল কমপ্লিট, এবং সম্পূর্ণ বছরের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টও তোমরা প্র্যাকটিস করতে পারবে এই ব্যাচটায়। এছাড়া বর্তমানে এই সমস্ত টেস্ট সিরিজগুলো রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশানে। তোমরা চাইলে আরআরবি এনটিপিসির দেখো 47টা শিফটের পুরো পিওয়াইকিউ জিকে দেওয়া রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েটেরটাও অ্যাড হবে এখানে, আর আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার, ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার, ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডির নতুন সেট, এসএসসি এমটিএস এর সমস্তটাই এখানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া এই ব্যাচগুলো নতুন করে স্টার্ট হয়েছে তোমাদের রেলের জন্য, বুলেট 2.0, এনটিপিসি গ্রুপ ডির জন্য, এটা সমস্ত পরীক্ষার জন্য এসএসসি, রেলওয়ে, জেনারেল স্টাডিজ ব্যাচ। তো ডাব্লিউবিপিকেপির ফাউন্ডেশন ব্যাচ নতুন, এগুলো কনসালটেশনের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো।
তারপরে দেখো বর্তমানে ভারতের ব্যক্তিগত ভোগ ব্যয় বা পিএফসিই জিডিপির কত শতাংশে পৌঁছেছে। এটা 2012 সালের পর সর্বোচ্চ স্তরে এসেছে, এরকমই দেখানো হয়েছে এবারের ইকোনমিক সার্ভেতে। পিএফসিই জিনিসটা কি একটু বুঝে নাও, প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, মানে মানুষ নিজের পকেট থেকে দৈনন্দিন জীবনে যেটা খরচ করে সেটার মোট হিসাব। ঠিক আছে, অর্থাৎ বুঝতেই পারছো মানুষ নিজের পকেট থেকে দৈনন্দিন জীবনের যে খরচ সেটা বেড়েছে 2012 সালের পর সর্বোচ্চ স্তরে এসে পৌঁছেছে এটা। এরপর 2026 অর্থবর্ষে ভারতের গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন জিএফসি বৃদ্ধির হার কত শতাংশ ধরা হয়েছে। এটার মানে হচ্ছে আমাদের ধরো দেশে ভারতে ভবিষ্যতের জন্য ইন ফিউচার ভবিষ্যতের জন্য যেসব স্থায়ী জিনিসে বিনিয়োগ করা হয়, ঠিক আছে, এখানে 7.8% এবারে হচ্ছে বৃদ্ধির হার। যেমন আমি একটু উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, এটা যাতে ভালো করে বুঝতে পারো। দোকান বা দেশ দিয়ে আমি যদি তোমাদেরকে বোঝাই, রাস্তা, ব্রিজ, রেল লাইন, ফ্যাক্টরি, মেশিন, যন্ত্রপাতি, বাড়ি, অফিস, ঠিক আছে, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ কেন্দ্র, ডেটা সেন্টার, এগুলোকে একবার বানালে বহু বছর কাজে লাগে, তো এগুলোকে আমরা ফিক্সড ক্যাপিটাল বলি। ওকে, তো এটা হচ্ছে সেই গ্রস ফিক্সড ক্যাপিটাল হচ্ছে তোমার ফরমেশন, গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন, এটা এবারে 7.8% বেড়েছে। এরপর 2026 অর্থবর্ষের প্রথমার্ধে ভারতের পরিষেবা খাতে অর্থাৎ সার্ভিস সেক্টরে কত শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। আগের বারের ইকোনমিক সার্ভে থেকেও এনটিপিসি এই জিজ্ঞাসা করেছিল তোমাদের এই প্রশ্ন, এটা মনে রাখবে 9.3%। এবং এটা পুরো যে অর্থবর্ষ, পুরো ফিনান্সিয়াল ইয়ার 2026, এটা তো প্রথমার্ধের জন্য, পুরো 2026-এর জন্য 9.1% হতে পারে বলে আশা করা হয়েছে, এস্টিমেট করা হয়েছে। কেননা এর ডাটাটা এখনো পাওয়া যায়নি, এটা কেননা মার্চ শেষ হয়নি। মার্চ শেষ না হলে কিন্তু আমাদের সেকেন্ড যে মানে দ্বিতীয় অর্ধ সেটা পাওয়া যায় না। তো ইকোনমিক সার্ভে যেটা, এটা ধরো ফেব্রুয়ারিতে রিলিজ হয়, সেই জন্য দ্বিতীয় অর্ধটা এখানে আমাদের মেনশন করা হয়নি। এটা এস্টিমেট করা হয়েছে যে 9.1% প্রবৃদ্ধি হতে পারে। আচ্ছা, নিচের কোন কারণটি ভারতের বিনিয়োগের গতি বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে। ভারতে বিনিয়োগের গতিবৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে হচ্ছে আমাদের সরকারি পরিকাঠামো ব্যয় অর্থাৎ পাবলিক ক্যাপেক্স আর বেসরকারি বিনিয়োগ। এই সরকারি পরিকাঠামো ব্যয় যেটা বলছি পাবলিক ক্যাপেক্স, এটা বাড়লে সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক গতিশীলতা বাড়ায়। ঠিক আছে, মানে এই পাবলিক ক্যাপেক্স বা সরকারি মূলধন ব্যয়, এটার বাংলা হচ্ছে সরকারি মূলধন ব্যয়, সরকারি মূলধন ব্যয়। এটার মানে হচ্ছে ধরো আমাদের যে রাস্তা, তারপরে রেল, ঠিক আছে, তারপর বিভিন্ন বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, এই ধরনের যে দীর্ঘমেয়াদী ভৌত যে ইনফ্রাস্ট্রাকচার মানে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এইগুলো তৈরির জন্য বিনিয়োগ, এবং এটা দেশের উৎপাদন ক্ষমতা বাড়ায়, ঠিক আছে, প্রোডাকশন বাড়ায়, তো সেটার কথাই বলা হচ্ছে। এবারে চলে আসবো আমরা ভারতীয় অর্থনীতির কোন ক্ষেত্রটা বা সেক্টর ভারতের প্রবৃদ্ধির প্রধান ইঞ্জিন হিসেবে পরিচিত। এটাও মেনশন করা হয়েছে এবারের ইকোনমিক সার্ভেতে, সেটা হচ্ছে আমাদের সার্ভিস সেক্টর, যেটা আমাদের টার্সিয়ারি সেক্টরের মধ্যেই পড়ছে আর কি। ঠিক আছে, সার্ভিস সেক্টর মানে আমাদের মানে একদম যেগুলো আমরা পৃথিবী থেকে সরাসরি আরোহণ করি সেগুলো আমাদের ফার্স্ট সেক্টর হয়, বাদবাকি নির্মাণ বা পুনর্নির্মাণ যদি হয় সেক্ষেত্রে আমাদের ওটা হয়ে যায় সেকেন্ড সেক্টর। যেমন আমাদের বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরি যেগুলো হয় এগুলো হচ্ছে সেকেন্ড সেক্টর হয়, আর এগুলো ছাড়া বাদবাকি যেটা সেটা আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে পুরোটাই টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে, অর্থাৎ সার্ভিস সেক্টরের মধ্যেই পড়ে, পরিষেবা খাত ধরা হয়। ঠিক আছে, তো আমাদের ভারতীয় অর্থনীতির এই পরিষেবা ক্ষেত্রটা ভারতের প্রবৃদ্ধির প্রধান ইঞ্জিন হিসেবে এমনিতেই পরিচিত, সেটা আবার ইকোনমিক সার্ভেতে মেনশনও করা আছে, তাই এটা আমাদের এমনি একটা কমন কোয়েশ্চেন। আচ্ছা, 2025-26 সালে মাথাপিছু নেট জাতীয় আয় কত দেখানো হয়েছে পার ক্যাপশিয়া নেট ইনকাম। এটা 2022-এ দেখো 1.69 ছিল, 2023-এ 1.89 হয়েছে, এখন আমাদের এটা 2.2 লক্ষ টাকা। এনটিপিসিতে এরকম তোমাদের কিন্তু জিজ্ঞাসা আগের বারে করা হয়েছে, খুব ভালোভাবে এগুলো করে নেবে। 2025-26 অর্থ বছরের জন্য জিডিপি বৃদ্ধির হার অর্থাৎ পিই এবং এই অনুযায়ী কত দেখানো হয়েছে। এটা দেখানো হয়েছে 6.8% থেকে 7.2%। ওকে,
2024-25 সালে কৃষি, পশুপালন, বন্য আর মৎস্য খাতে বৃদ্ধির হার কত? 4.6%। 2025-26 সালে শিল্প খাতে বৃদ্ধির হার কত দেখানো হয়েছে? 6.2%। 2025 সালে পরিষেবা খাতে বৃদ্ধির হার কত? সার্ভিস সেক্টরে 9.1%। 2024-25 সালে রাজকোষ ঘাটতি জিডিপির কত শতাংশে নেমেছে? এগুলো সবকটাই কিন্তু তোমার এস্টিমেট। 4.8%, যে ডেটাগুলো ইকোনমিক সার্ভেতে দেওয়া হয়েছে। 2024-25 সালে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কত ছিল? $701 বিলিয়ন। এবং এটা 2026 সালের জানুয়ারি মাসের যে আমাদের ডেটা, সেই অনুযায়ী আমাদের যে ফরেক্স রিজার্ভ, সেই ফরেক্স রিজার্ভ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে করেছি প্রায় 709.41 বিলিয়ন মার্কিন ডলার। ওকে, আচ্ছা, এবারে 2025 সালে কোন ক্রেডিট রেটিং সংস্থাগুলো ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং অর্থাৎ সোভারেন ক্রেডিট রেটিং বৃদ্ধি করেছে? মর্নিং স্টার, DBRS, S&P গ্লোবাল রেটিং আর R&I। দেখো, এই ক্রেডিট রেটিং যে সংস্থাগুলোর কথা বলছি, এই সংস্থাগুলো ভারতের রেটিং বাড়ায় যখন বিদেশি বিনিয়োগকারী ভাবে যে ভারতের অর্থনীতি নিরাপদ, ঠিক আছে, সিকিউরড, ভারত ঋণ শোধ করতে পারবে, এখানে টাকা লাগানো ঝুঁকিপূর্ণ নয়, মানে বিদেশি লোকজন যখন বুঝতে পারে, ঠিক আছে, এর ফলে কি হয়, বিদেশ থেকে বিনিয়োগ আরও অনেক বাড়ে, আন্তর্জাতিক বাজারে ভারতের ওপর ভরসা বা বিশ্বাসযোগ্যতা অনেকটা বাড়ে, ঠিক আছে। তো সেই জিনিসটা এরা করে আর কি। এটা হচ্ছে সেই আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা। এরা দেখে কোন দেশের আর্থিক অবস্থা কেমন, ঋণ শোধ করার ক্ষমতা আছে কিনা, অর্থনীতি কতটা স্থিতিশীল, এই সমস্ত জায়গাগুলো, ঠিক আছে। আচ্ছা, এইবার ফিনান্সিয়াল ইয়ার 25 অনুযায়ী কেন্দ্রীয় সরকারের রাজস্ব প্রাপ্তি অর্থাৎ রেভিনিউ রিসিপ্ট এ জিডিপির কত শতাংশে দাঁড়িয়েছে? রেভিনিউ রিসিপ্ট এটা ধরো 8.5% ছিল আমাদের যখন মহামারী হয় তার আগে, তারপরে মহামারীর সময় তো একটু এদিক ওদিক হয়েছে, এখন সেটা ফাইনালি দাঁড়িয়েছে 9.2%, ঠিক আছে। মানে এটা প্রাক মহামারী দেওয়া হয়েছে, তার কারণ এর পরবর্তীতে এটা কিন্তু একটু আপ ডাউন ছিল, এখন ফাইনালি 9.2% হয়েছে, মানে যেটা আমাদের মহামারীর আগের পজিশন তার থেকে কিন্তু একটু উন্নতি হয়েছে আর কি, ঠিক আছে। দেখো, রেভিনিউ রিসিপ্ট যারা যারা জানো না তারা বুঝে নাও। রেভিনিউ রিসিপ্ট অ্যাকচুয়ালি দুটাই হয়, একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ অর্থাৎ সরকারের যে ইনকাম বলা যায়, ঠিক আছে, সরকার যে জিনিসগুলো, যে টাকাগুলো আর কি কালেক্ট করে, যেমন ধরো সরকার জনগণ সংস্থার কাছ থেকে যে কর আদায় করে, ট্যাক্স, হ্যাঁ, যেমন ধরো ইনকাম ট্যাক্স, জিএসটি, কর্পোরেশন ট্যাক্স, এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি। আর নন ট্যাক্স রেভিনিউ যেগুলো করে সেগুলো হচ্ছে কর ছাড়া সরকারের অন্যান্য আয়, যেমন ধরো সুদ আয়, লোন থেকে, তারপর ডিভিডেন্ড থেকে, ফি আর চার্জ থেকে, যেমন পাসপোর্ট ফি, রেল ভাড়া, টোল, এই সমস্ত জায়গা থেকে যে ফিগুলো নেয় বা চার্জগুলো নেয় সেইগুলো হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। এছাড়া জরিমানা, ফাইন বা পেনাল্টি, কেমন? আচ্ছা, এইবার আয়কর আর করদাতাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে এবারের ইকোনমিক সার্ভে জানিয়েছে যে প্রযুক্তির ব্যবহার আর মানুষের আয় বাড়ার ফলে আয়কর দেওয়ার প্রবণতাটা এবারে বেড়েছে। রিটার্ন দাখিল মানে আইটিআর ফাইলিং হয়েছে 2022 অর্থবর্ষে, যেখানে 6.9 কোটি মানুষ আয়কর রিটার্ন জমা দিয়েছিল, সেটা 2025-এ এসে দাঁড়িয়েছে 9.2 কোটি, অনেক বেশি। এটা কর ব্যবস্থার স্বচ্ছতার, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিরই প্রতিফলন। এবারে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের সংখ্যা তাহলে ফিনান্সিয়াল ইয়ার 22-এর 6.9 কোটি থেকে বেরিয়ে FY অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 25-এ কত হয়েছে, এরকমভাবে তোমাদের প্রশ্ন আসে রেলেতে, তোমরা বলবে 9.2 ক্রোর, 9.2 কোটি। আচ্ছা, জিএসটি লেনদেনের গতি এখানে দেখো, 2025 সালে এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে মোট 17.4 লক্ষ কোটি টাকা মানে হচ্ছে জিএসটি সংগ্রহ হচ্ছে, যেটা গত বছরের তুলনায় 6.7% বেশি। আচ্ছা, পণ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় ইউএ বিলের সংখ্যা 21% বৃদ্ধি পেয়েছে, যেটা থেকে বোঝা যায় যে দেশের অভ্যন্তরে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ অনেক বেড়েছে আগের থেকে। এরপরে এপ্রিল ডিসেম্বর 2025-এর মধ্যে মোট জিএসটি সংগ্রহের বৃদ্ধির হার কত ছিল? একদম এইভাবে প্রশ্ন তোমাদের আগের বারে এসেছিল, 6.7%। দেখো, এখানে কিছু জিনিস আমি বলে দিই। স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেটস ফর ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এই স্কিমের মাধ্যমে আসলে কেন্দ্র রাজ্যগুলোকে উৎসাহ দিয়েছে, যার জন্য মূলধনী ব্যয় 2025 ফিনান্সিয়াল ইয়ারে জিডিপির প্রায় 2.4% ধরে রাখা সম্ভব হয়েছে।
অর্থাৎ কেন্দ্র আর রাজ্য দুপক্ষই উন্নয়নমূলক খরচ বাড়িয়েছে। আর করোনা পূর্ব এবং করোনার পরবর্তী সময় প্রায় 2.8% জিডিপি ছিল, কিন্তু ফিনান্সিয়াল ইয়ার 25-এ সেটা 3.2% হয়েছে। রাজ্যগুলোর ওপর নতুন আর্থিক চাপ বাড়ছে আস্তে আস্তে। আর 2020 সালের পর থেকে প্রায় 7.1% পয়েন্ট কমেছে ডেট টু জিডিপি রেশিওতে। অর্থাৎ সরকার তখনও উচ্চ পাবলিক ইনভেস্টমেন্ট বজায় রেখেছে, মানে ঋণ নিয়ন্ত্রণ রেখে উন্নয়ন খরচ করা হয়েছে আর কি। এটা অর্থনীতির জন্য খুব ভালো। কেন্দ্রীয় সরকারের কার্যমুখী মূলধনী ব্যয় অর্থাৎ এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ জিডিপির কত শতাংশে পৌঁছেছে? এটা পৌঁছেছে 4%। করোনার আগে তোমার জিডিপি 2.7% ছিল, তারপরে 3.9% একবার হয়েছে, 2025-এ সেটা বেড়ে 4% হয়েছে। মানে সরকার এখন রাস্তাঘাট, রেল, অবকাঠামোতে বেশি খরচ করছে, আগের থেকে করতে পারছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি সেন্টার ক্যাপেক্স আর অ্যাসেট ক্রিয়েটিং গ্র্যান্টস এই দুটোর যোগফল হচ্ছে এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। মানে ধরো কেন্দ্র সরকার নিজে রাস্তা বানায়, এটাকে আমরা শুধু ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলি। আর যদি কেন্দ্র সরকার ধরো রাজ্যকে টাকা দিচ্ছে, এই টাকা দিয়ে রাস্তা বানাও বলছে, সেটা দিয়ে তারা বানাচ্ছে, এটাকে গ্র্যান্ট বলে। আর এই গ্র্যান্ট আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার এগুলোকে একসাথে মিলিয়ে বলা হয় এফেক্টিভ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এরপর 2024-25 অর্থবর্ষে ভারতের গ্রস জিএসটি কালেকশন কত ছিল? 2024-25 অর্থবর্ষে 22.1 লক্ষ কোটি টাকা গ্রস জিএসটি কালেকশন ছিল। তারপরে সেপ্টেম্বর 2025-এর তথ্য অনুযায়ী ভারতীয় ব্যাংকগুলোর গ্রস এনপিএ অনুপাত কত শতাংশে নেমে এসেছে? এটা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন 2.2%। অর্থাৎ মানে এটা কমা মানে হচ্ছে ব্যাংকের যে মোট ঋণ থাকে তার মধ্যে অনাদায়ী ঋণের যে বোঝা থাকে, ন্যাশনাল এই তোমার নন পারফর্মিং অ্যাসেট, সেটার বোঝাটা কমেছে, সেই ঋণের বোঝাটা ব্যাংকদের কমেছে। ঠিক আছে, জিএনপিএ মানে কি জিনিসটা দেখো, এর ফুল ফর্ম হচ্ছে গ্রস নন পারফর্মিং অ্যাসেট। ব্যাংক যে মোট ঋণ দিয়েছে তার মধ্যে যেসব ঋণ থেকে দীর্ঘদিন ধরে টাকা আসছে না, সেই সব খারাপ ঋণের মোট পরিমাণ হচ্ছে তোমার গ্রস ন্যাশনাল নন পারফর্মিং অ্যাসেট। অর্থাৎ ব্যাংকের মোট খারাপ ঋণের হিসাব এই জিএনপিএ। যখন কোনো ঋণের কিস্তি বা সুদ 90 দিনের বেশি সময় ধরে জমা না পড়ে, তখন আরবিআই এর নিয়ম অনুযায়ী এটাকে এনপিএ বা অকার্যকর সম্পদ হিসেবে গণ্য করা হয়। তোমাদের আমি ব্যাচেতে অর্থনীতির এই সমস্ত টার্ম যেগুলো তোমরা এখানে পরিচিত হচ্ছ, সব কটাই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করানো আছে। অর্থনীতির যে ক্লাস আগের বারেও করানো হয়েছে বা নতুন ব্যাচেও তোমাদের এগুলো করা হবে। অর্থনীতিটা খুব ভালো করে বুঝতে তোমরা অবশ্যই ওখানে এসো। ব্যাংকিং খাতের ইতিহাসে নেট এনপিএ কোন হারটা নতুন রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে? ধরো ব্যাংক মোট ঋণ নিয়েছে হচ্ছে তোমার 100 টাকা, এর মধ্যে খারাপ ঋণ হচ্ছে কত? 3 টাকা। কিন্তু ব্যাংক আগে থেকেই একটা এস্টিমেট করেছিল যে 0.25 আমার এটা হবে, কারণ এটা সবাইকে মোটামুটি একটা এস্টিমেট করতে হয়। তো আগে থেকে যেহেতু 2.5 তারা ধরেই রেখেছিল, আর 3 টাকা হয়েছে, তার মানে 0.5। তো এবারে এইটাই হয়েছে 0.5%। ঠিক আছে, তো এটাকে আমরা নেট এনপিএ বলি। ফিনান্সিয়াল ইনক্লুশন এই জায়গাটাও খুব ইম্পর্ট্যান্ট। যারা আগে ব্যাংকিং ব্যবস্থার বাইরে ছিল তাদেরকে ব্যাংক আর আর্থিক পরিষেবার মধ্যে আনাটা হচ্ছে অন্তর্ভুক্তি। এটাকে বলা হয় ফিনান্সিয়াল ইনক্লুশন। কোনগুলোর মাধ্যমে করা হয় এগুলো? বিভিন্ন ধরনের যোজনার মাধ্যমে, যেমন ধরো প্রধানমন্ত্রী জনধন যোজনা, এটার সাহায্যে করা হয়েছে। 2025 সালে মার্চ পর্যন্ত প্রায় 55.02 কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার মধ্যে বড় অংশ গ্রাম এবং আধা শহর এলাকার। তার মানে থেকেই বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের সঞ্চয়ের অভ্যাস বেড়েছে এবং তারা এই ব্যাংকের আওতায় আসছে, ব্যাংক এবং আর্থিক পরিষেবার আওতায় আসছে। আচ্ছা, ছোট ব্যবসার জন্য 2025 সালের অক্টোবর পর্যন্ত 36.18 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, পিএম মুদ্রা যোজনা। এটার জন্য অনেকে ব্যাংকিং আওতায় আসছে এই সুবিধা পাওয়ার জন্য। তারপর পিএ স্বনিধি যেটা আছে আমাদের, পিএম স্বনিধি, রাস্তার হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, এরাও কোনো গ্যারেন্টি ছাড়া মূলধন তাদেরকে যেহেতু দেওয়া হচ্ছে, তাদেরও এই একটা অন্তর্ভুক্তি হচ্ছে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া, যেখানে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং নারী উদ্যোক্তাদের নতুন ব্যবসার জন্য 10 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়েছে। তার জন্য তারা সেই সুবিধা পাওয়ার জন্য এই ব্যাংকিং আওতায় আসছে। এরপরে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর বার্ষিক ঋণ প্রদানের বৃদ্ধির হার কত ছিল? এটা হচ্ছে 14.5%। এর আগে ছিল, আগের বারে ছিল 11.2%, যেটা বেড়ে হচ্ছে 14.5%। ঠিক আছে, মানে গত বছরের ধরো মোট ঋণ দিয়েছিল 100 টাকা,
সেখানে এবছর ব্যাংক মোট ঋণ দিয়েছে 110 টাকা, তার মানে 10 টাকা বাড়লো, মানে এখানে 10% বেড়েছে আর কি, এরকম টাইপের ব্যাপারটা। এবারে 2025 সালের মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী জনধন যোজনা অধীনে মোট কত কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেটা তোমাদের অলরেডি বললাম, ওই রকমভাবে প্রশ্নতে তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে, তোমরা বলবে 55.02 কোটি। পিএম মুদ্রা যোজনার মাধ্যমে 2025 সালের অক্টোবর পর্যন্ত ছোট ব্যবসার জন্য মোট কত টাকা ঋণ দেওয়া হয়েছে? 36.18 লক্ষ কোটি টাকা। স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের আওতায় নারী এবং এসসি এসটি উদ্যোক্তাদের কত টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়? 10 লক্ষ থেকে 1 কোটি টাকা। আচ্ছা, এবার আদার কিছু অ্যাসপেক্টস রয়েছে ফিনান্সিয়াল সেক্টরে, যেমন ধরো ডিম্যাট অ্যাকাউন্ট আর বিনিয়োগকারী প্রচুর বেড়েছে এবছর। নতুন প্রায় 235 লক্ষ ডিম্যাট অ্যাকাউন্ট যোগ করা হচ্ছে। ডিম্যাট অ্যাকাউন্ট কিসের ক্ষেত্রে ইউজ করা হয়? শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এইসবের ক্ষেত্রে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। তো সেই ডিম্যাট অ্যাকাউন্ট লোকজন খুব বেশি খুলেছে এবারে আর কি, ঠিক আছে। মানে মোট ডিম্যাট অ্যাকাউন্ট প্রায় 21.6 কোটি আর কি, তার মধ্যে নতুন 235 লক্ষ এবারেই। মানে আরও বেশি সাধারণ মানুষ এখন শেয়ার বাজারে ঢুকছে, ইনভেস্ট করার চেষ্টা করছে। পুঁজিবাজারে মানুষ অংশগ্রহণ দ্রুত বাড়াচ্ছে আর কি। ইউনিক ইনভেস্টার বেড়েছে, ঠিক আছে। 2025 সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী 12 কোটি ইউনিক ইনভেস্টার এর মাইলস্টোন অতিক্রম করেছে। এর মধ্যে প্রায় 4 ভাগের 1 ভাগ হচ্ছে মহিলা। তো এরকম মহিলা অংশগ্রহণ করছে, এটা আমাদের অর্থনীতির জন্য খুব ভালো। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ব্যাপক প্রসার হয়েছে। ডিসেম্বর 2025 শেষে প্রায় 5.9 কোটি ইউনিক মিউচুয়াল ফান্ড ইনভেস্টার এখানে এসেছে। নভেম্বর 2025 পর্যন্ত 3.5 কোটি বিনিয়োগকারী টায়ার 1 আর টায়ার 2 শহরের বাইরে থেকে। আচ্ছা, এবার ফিনান্সিয়াল সেক্টরের অ্যাসেট আর জিডিপি দেখো। মোট আর্থিক খাতের সম্পদ জিডিপির প্রায় 87%। ক্যাপিটাল মার্কেটের তাহলে দ্রুত সম্প্রসারণ হচ্ছে। মানে সিওয়াই 2017-তে আর কি তোমার ক্যাপিটাল মার্কেটের ভলিউম ছিল প্রায় জিডিপির 144%, সেখানে এই 2024-এ ক্যাপিটাল মার্কেটের তোমার 175% জিডিপির, তো সেটাও বাড়ছে। এবারে এক্সটার্নাল সেক্টর প্লেয়িং দ্য রোল গেম অ্যাকচুয়ালি, বৈদেশিক খাত, সেটাও এখানে তোমাদের মেনশন করা হয়েছে। আগে একটু দেখে নাও, তারপরে এই নিয়ে আমি কোয়েশ্চেনও করেছি। মার্চেন্ডাইজ এক্সপোর্ট, যেটাকে বলা হয় পণ্য রপ্তানি, মানে 2005 থেকে 2024 সালের মধ্যে বিশ্ববাজারে ভারতের পণ্য রপ্তানি 1% থেকে বেড়ে 1.8% হয়েছে, মানে প্রায় 2%-এর কাছাকাছি, ডবল হয়েছে 2005-এর ধরে হিসাব করলে। আচ্ছা, সার্ভিস এক্সপোর্টস, পরিষেবা রপ্তানি, এই সময় পরিষেবা রপ্তানির অংশ 2% থেকে বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে, মানে 4.3% হয়েছে। ওকে, জাতিসংঘের মানে ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট UNCTAD রিপোর্ট অনুযায়ী ভারত তার বাণিজ্য অংশীদারদের বৈচিত্র্য বজায় রাখার জন্য গ্লোবাল সাউথে 3য় স্থান পেয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মানে বিশ্ব বাণিজ্যে ভারতের উপস্থিতি আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, বিশেষ করে পরিষেবা খাতে, সার্ভিস সেক্টরে। রপ্তানিতেও নতুন রেকর্ড। 2025 অর্থবর্ষে ভারতের মোট রপ্তানি 825.3 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যেটা মানে 6.1% প্রায় ইনক্রিজ করেছে। তারপরে অপেট্রোলিয়াম পণ্যের রপ্তানি 374.3 বিলিয়ন ডলারের ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে, এটাও অনেক দিন পর এরকম একটা হাইটে পৌঁছেছে। তারপরে আইটি বিজনেস সার্ভিসের সৌজন্যে পরিষেবা রপ্তানি 13.6% থেকে বেড়ে 387.6 বিলিয়ন ডলারে পৌঁছেছে। হ্যাঁ, রেমিটেন্স অ্যান্ড বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, 2025 অর্থবর্ষে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ, যেটাকে রেমিটেন্স বলা হয়, সেই টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 135.4 বিলিয়ন মার্কিন ডলার। মানে উন্নত দেশগুলো থেকে আসা এই অর্থ ভারতের অর্থনীতিকে অনেক স্থিতিশীল রেখেছে, তো সেটাও বেড়েছে আর কি বলা হচ্ছে। 16 জানুয়ারি 2026 পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বেড়ে হয়েছে 701.4 বিলিয়ন মার্কিন ডলার, যেটা দিয়ে প্রায় 11 মাসের আমদানির খরচ মেটানো সম্ভব। গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট, 2024 সালে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্টের দিক থেকে ভারত বিশ্বের 4র্থ স্থান অধিকার করেছে। বিশ্বব্যাপী বিনিয়োগের মন্দা সত্ত্বেও 2025 সালের এপ্রিল নভেম্বরের মধ্যে ভারত 64.7 বিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করেছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ফিনান্সিয়াল ইয়ার 2025-এ তাহলে ভারতের মোট রপ্তানির পরিমাণ কত ছিল? 825.3 বিলিয়ন ইউএস ডলার। UNCTAD ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2025 অনুযায়ী ট্রেড পার্টনার ডাইভার্সিফিকেশনে গ্লোবাল সাউথে ভারতের স্থান কত? এইভাবে প্রশ্ন তোমাদের ওই জায়গাগুলো থেকে আসতে পারে, তোমরা বলবে 3য়।
সিওয়াই 2005 থেকে সিওয়াই 2024 সময়কাল বিশ্ব পণ্য মার্চেন্ডাইজ রপ্তানিতে ভারতের অংশ কত থেকে কত হয়েছে? 1 থেকে 1.8%। ফিনান্সিয়াল ইয়ার 25-এ ভারতের সার্ভিস এক্সপোর্ট কত ছিল? 387.6 বিলিয়ন ইউএস ডলার। Q2 FY26 এ ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট জিডিপির কত শতাংশ ছিল? 1.3%। ফিনান্সিয়াল ইয়ার 2025-এ ভারত বিশ্বের সর্বাধিক রেমিটেন্স পেয়েছে, যার পরিমাণ কত? 135.4 বিলিয়ন ইউএস ডলার। ষোলোই জানুয়ারি 2026 অনুযায়ী ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের পরিমাণ কত ছিল? 701.4 বিলিয়ন ডলার। 2024 সালে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট অ্যানাউন্সমেন্টে বিশ্বে ভারতের স্থান কত ছিল? ঠিক এরকমভাবে আগে যে জায়গাটা আলোচনা করলাম ওখান থেকে প্রশ্ন তোমাদের হতে পারে। তো এটা আমাদের চতুর্থ হয়ে গেল। আচ্ছা, এইবারে ইনফ্লেশন দেখব, টেমড অ্যান্ড অ্যাঙ্কর্ড, নিয়ন্ত্রণে আর এবং স্থিতিশীল এবারে বলা হয়েছে আমাদের ইকোনমিক সার্ভের রিপোর্টে। দেখো, ভারত গত বছর কয়েক বছরে মূল্যবৃদ্ধির হারকে সর্বনিম্ন স্তরে নামিয়ে আনতে সক্ষম হয়েছে, যেটা সাধারণ মানুষের স্বস্তির কারণ, এটা বলা হয়েছে। আচ্ছা, 2004-05 সালে সিপিআই কি জিনিস আমি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা সাহায্যে মুদ্রাস্ফীতি মাপা হয়, খুব আসে পরীক্ষায়। তো এই সিপিআই বা উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির গণনা শুরু হওয়ার পর থেকে 2026 অর্থবর্ষে এপ্রিল ডিসেম্বর 2025-এ ভারত সর্বনিম্ন মুদ্রাস্ফীতির হার প্রত্যক্ষ করেছে। এই সময় হেডলাইন মুদ্রাস্ফীতি ছিল মাত্র 1.7%। ঠিক আছে, এগুলো তোমাদের এইভাবে জিজ্ঞাসা করা, হেডলাইন মুদ্রাস্ফীতি কত ছিল। আচ্ছা, ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসার দুটো কারণ এইখানে আমি দেখো, এগুলো মুদ্রাস্ফীতি বলে একটা আলাদা চ্যাপ্টার তোমাদের করা আছে। তোমরা ইউটিউবে মুদ্রাস্ফীতি নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করো, মুদ্রাস্ফীতিটা একদম ডিটেলসে একদম সহজ করে বোঝানো আছে। যারা যারা মুদ্রাস্ফীতিটা বোঝো না, ওইটা থেকে বুঝে নিলে তোমাদের এই জায়গাগুলো ওখানে হয়ে যাবে। সিপিআই ভিত্তিক মুদ্রাস্ফীতির হিসাব শুরু হওয়ার পর কোন অর্থবর্ষে ভারত সর্বনিম্ন মুদ্রাস্ফীতির হার প্রত্যক্ষ করেছে? এখান থেকে যে ডেটাগুলো ইকোনমিক সার্ভেতে তোমাদের দেওয়া রয়েছে সেখান থেকে এই ধরনের প্রশ্নগুলো হবে। এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 এপ্রিল থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত অ্যাকচুয়ালি ধরে এটা করা। তারপরে এপ্রিল থেকে ডিসেম্বর 2025 এই সময়টাকে ধরে ভারতের গড় হেডলাইন মুদ্রাস্ফীতির হার কত ছিল? ঠিক আছে, তো এইরকমভাবে প্রশ্ন এখান থেকে হয়। ভারতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসার প্রধান কারণ কোনটা বা কোনগুলো? এবারের মানে অনুযায়ী এবারের পরিপ্রেক্ষিতে, এই বছরের পরিপ্রেক্ষিতে খাদ্য জ্বালানির দামের, এখানে দেখো যে কটা অপশান রয়েছে তার মধ্যে তিনটেই হবে আর কি। মানে খাদ্য আর জ্বালানির দামের নিম্নমুখী প্রবণতা, সরকারের মানে সময়োচিত নীতিগত যেসব পদক্ষেপ, সময় সময় যেই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সেই ধরনের পদক্ষেপ সরকার নিয়েছে, আরবিআইয়েরও কার্যকর মুদ্রানীতি, আরবিআই যে মনিটারি পলিসি দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করে মুদ্রাস্ফীতি, সেই জায়গাটাকেও আরবিআই ঠিকঠাক করে কন্ট্রোল করেছে সময় সময়। ঠিক আছে, এবং খাদ্য জ্বালানির দামেরও একটা নিম্নমুখী প্রবণতা ছিল, যার জন্য মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে এসেছে আর কি। 2024 সালের তুলনায় 2025 সালে ভারতের মুদ্রাস্ফীতি প্রায় কত শতাংশ পয়েন্ট কমেছে? দেখো, কমেছে মুদ্রাস্ফীতি 1.8% পয়েন্ট। নিচের কোন বক্তব্যটি সঠিক? এরকমভাবেও তোমাদের এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। এবারের ইকোনমিক সার্ভে অনুযায়ী আরবিআই আর সরকারের সমন্বিত নীতির ফলে মুদ্রাস্ফীতি কমেছে। ঠিক আছে, আচ্ছা, এগ্রিকালচার অ্যান্ড ফুড ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখো, ভারতের কৃষি এখন কেবল ধান গমের মধ্যে সীমাবদ্ধ নেই। হর্টিকালচার, গবাদি পশুপালন খাতের উন্নয়ন কৃষি অর্থনীতিকে নতুন উচ্চতাতে নিয়ে গেছে। 2014-15 থেকে 2023-24 অর্থবর্ষের মধ্যে এই প্রাণী সম্পদ আর মৎস্য খাতের গ্রস ভ্যালু অ্যাডেড জিভিএ প্রায় 195% বেড়েছে। আর মৎস্য খাতে গত 10 বছরে মানে 2014 থেকে 24-এ মাছের উৎপাদন তার আগের দশকের তুলনায় 140% বেশি বেড়েছে। খাদ্যশস্য যদি দেখি আমরা, ভালো বর্ষার জন্য 2024-25 কৃষি বর্ষে খাদ্যশস্য উৎপাদন 3,577.3 লক্ষ মেট্রিক টন ছুঁয়েছে,
যেটা আগের বছরের তুলনায় অনেক বেশি। আচ্ছা, ধান আর গমের পাশাপাশি ভুট্টা, পুষ্টিকর শস্য এবং শ্রী অন্ন মানে মিলেট এর উৎপাদন বৃদ্ধিতে বিশেষ করে জোর দেওয়া হয়েছে এবারে, সেটাও বোঝা গেছে। এর ডাটাটা দেওয়া হয়নি, হয়তো পরবর্তীতে দেওয়া হতে পারে। এছাড়া দেখো, হর্টিকালচারে যেটা হয়েছে, কৃষিখাতের মোট যে গ্রস ভ্যালু অ্যাডেড জিভিএ, সেটাতে উদ্যান পালন বা ফল সবজি চাষের অবদান প্রায় 33%, মানে 3/1 2024-25 সালে উদ্যান পালন উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 362.08 মিলিয়ন টন, যেটা খাদ্যশস্যের মোট উৎপাদনকেও, মানে ধরো টোটাল হচ্ছে 317.73 মিলিয়ন টন, সেটাকেও ছাড়িয়ে গেছে। আচ্ছা, ই নাম অনলাইন ফসল বিক্রির প্ল্যাটফর্ম ই নাম হওয়ার পর থেকে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত প্রায় 1.79 কোটি কৃষক এবং 2.72 কোটি ব্যবসায়ী এর মধ্যে যুক্ত হয়েছেন, এবং 1522টা মান্ডিকে একটা সুতোতে বাঁধা গেছে। কৃষি পরিকাঠামো তহবিল এবং এএমআই প্রকল্পের মাধ্যমে খামারের আধুনিকীকরণে সরকার বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করছে। কৃষকদের আয় আর সামাজিক সুরক্ষার জন্য পিএম কিষাণ, যেটা আমাদের এই প্রকল্পের অধীনে এখনো পর্যন্ত 21টা কিস্তিতে যোগ্য কৃষকদের 4.09 লক্ষ কোটি টাকার বেশি সরকারি সহায়তা দেওয়া হয়েছে। কৃষকদের বৃদ্ধ বয়সে সুরক্ষায় প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় প্রায় 25 লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। আর নির্ধারিত ফসলগুলোর জন্য সরকার লাভজনক ন্যূনতম সহায়ক মূল্য মানে এমএসপি নিশ্চিত করেছে। এখান থেকে প্রশ্ন কীরকম হতে পারে, 2024-25 কৃষি বর্ষে ভারতের উদ্যান পালন বা হর্টিকালচার উৎপাদন কত ছিল? 362.08 মিলিয়ন টন। 2014-15 থেকে 2023-24 অর্থবর্ষের মধ্যে প্রাণী সম্পদ লাইভ স্টক খাতের গ্রস ভ্যালু অ্যাডেড কত শতাংশ বেড়েছে? 195%। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে এ পর্যন্ত মোট কত টাকা সরকারি সহায়তা হিসাবে দেওয়া হয়েছে? 4.09 লক্ষ কোটি টাকার বেশি। 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত ইনাম প্ল্যাটফর্মে যুক্ত কৃষকের সংখ্যা প্রায় কত? 1.79 কোটি। অনলাইন ফসল বিক্রির প্ল্যাটফর্ম ইনাম এর সাথে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত কতগুলো মান্ডি যুক্ত হয়েছে? 1522টি। বর্তমানে কৃষিখাতের মোট জিবিএতে উদ্যান পালন বা ফল সবজি চাষের অবদান কত শতাংশ? 33%। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা মূলত কি উদ্দেশ্যে চালু করা হয়েছে? কৃষকদের বৃদ্ধ বয়সে পেনশন সুরক্ষা। এটা রিপিট হয়েছে। ফিনান্সিয়াল ইয়ার 2026 এর প্রথমার্ধে জিডিপিতে পরিষেবা খাতের অংশ কত শতাংশে পৌঁছেছে? ফার্স্ট হাফে। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে দেশের আমাদের ভেতরের মধ্যে যেটা উৎপাদিত পণ্য প্লাস সমস্ত পরিষেবার মোট মানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের 53.6% পৌঁছেছে। FY26 এর প্রথম অগ্রিম অনুমান অনুযায়ী মোট মূল্য সংযোজনের পরিষেবা খাতের অংশ কত শতাংশে পৌঁছেছে? 56.5%। জিডিপি আর জিভিএ উভয় ক্ষেত্রেই পরিষেবা খাতের অংশ বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ কোনটা দেখানো হয়েছে এবারের ইকোনমিক সার্ভে অনুযায়ী ডিজিটাল আর বাণিজ্যযোগ্য পরিষেবার দ্রুত সম্প্রসারণের জন্য হয়েছে। পরিষেবা রপ্তানিতে বিশ্বের ভারতের বর্তমান অবস্থান কোথায়? 7ম। পরিষেবা খাতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কোনটা? আধুনিক ডিজিটাল আর ব্যবসায়িক পরিষেবার বিশ্বমানের সক্ষমতা। কোন খাতটি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের সর্ববৃহৎ গ্রাহক হিসাবে রয়ে গেছে? পরিষেবা খাত। ফিনান্সিয়াল ইয়ার 2023-2025 সময়কালে মোট এফডিআই প্রবাহের গড়ে কত শতাংশ পরিষেবা খাতে এসেছে? 80.2%। এর মধ্যে যেগুলো রয়েছে বিবৃতিগুলো, এর মধ্যে কোনটা ঠিক বলতে হবে, এটা ইকোনমিক সার্ভে অনুযায়ী তৈরি করা হয়েছে প্রশ্নটা। ভারত বিশ্বে পরিষেবা রপ্তানিতে 7ম বৃহত্তম দেশ। মহামারীর পর পরিষেবা খাতে এফডিআইয়ের মানে কত শতাংশ
মানে এফডিআর অংশটা হ্রাস পেয়েছে আর কি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এই দুটোর মধ্যে দেখো শুধু 1 নম্বরটা ঠিক, এটা ভুল, এটা বেড়েছে। ফিনান্সিয়াল ইয়ার 2026-এর প্রথমার্ধে শিল্প খাতে প্রকৃত মূল্যে জিবিএ বৃদ্ধির হার কত ছিল? 7%। অর্থাৎ মানে কারখানা, তারপরে উৎপাদন, ঠিক আছে, এইগুলো সংক্রান্ত কাজ আগের তুলনায় অনেক বেড়েছে আর কি। জিভিএ মানে এক্ষেত্রে আমরা যদি দেখি ভ্যালু অফ আউটপুট মাইনাস ভ্যালু অফ ইন্টারমিডিয়েট কনজামশন। তোমাদের এই কনজামশনের একটা চ্যাপ্টার আমি করিয়েছিলাম এবারে যখন এনটিপিসি পরীক্ষা ছিল, দেখবে, ঠিক আছে, সেখানে এই ধরনের প্রশ্ন এসেছিল, আমি এই জায়গাগুলো খুব সুন্দর করে ডিসকাস করে দিয়েছিলাম। এনটিপিসি যে পিওয়াইকিউ অ্যানালিসিস হয়েছিল সেখানে এইগুলো আলোচনা করা আছে, দেখবে এই ধরনের প্রশ্ন তোমাদের পুরো এসেছিল একদম, তো এইগুলো ভালো করে করে রাখবে। ফিনান্সিয়াল ইয়ার 26-এর প্রথম প্রান্তিকে উৎপাদন খাতে জিভিএ বৃদ্ধির হার কত ছিল? প্রথম প্রান্তিকে মানে প্রথমার্ধে 7.72%, আর দ্বিতীয় প্রান্তিকে তোমার হচ্ছে 9.13%। উৎপাদন সংযুক্ত প্রাণোদনা মানে পিএলআই প্রকল্প, যেটাকে বলা হয় প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ, এর ফুল ফর্ম হচ্ছে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ। তো এই প্রকল্প বর্তমানে কতগুলো খাতে চালু হয়েছে? মানে সরকার উৎপাদন বাড়লে পুরস্কার দিচ্ছে, তাই কোম্পানিগুলো বেশি বিনিয়োগ করছে। দেখো 14টা টোটাল মানে খাতে চালু করা হয়েছে এই পিএলআই প্রকল্প। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান 2019 থেকে 2025 সালের মধ্যে কিভাবে পরিবর্তিত হয়েছে? মানে গবেষণা, তারপর নতুন আইডিয়া, এগুলোতে ভারত দ্রুত উন্নতি করেছে, 66 থেকে 38 ইন্ডেক্সে, মানে 38-এ মানে অনেক ভালো হয়েছে আর কি, 66 থেকে 38 মানে অনেক এগিয়ে এসেছে, অনেকগুলো দেশকে ছাড়িয়ে এগিয়ে এসছে আমাদের ভারত। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে মোট কতগুলো রাজ্যে সেমিকন্ডাক্টর প্রকল্প অনুমোদিত হয়েছে? 6টা। ঠিক আছে, 6টা রাজ্যে 10টা সেমিকন্ডাক্টর প্রকল্প অনুমোদিত হয়েছে। মোট বিনিয়োগ প্রায় 101.6 লক্ষ কোটি টাকা হয়েছে। কত টাকা বিনিয়োগ করা হয়েছে এটাও দেখবে। আর ভারতকে চিপ তৈরির বিশ্বকেন্দ্র বানানোর চেষ্টা করা হচ্ছে। ভারত সরকারের মূলধনী ব্যয় ফিনান্সিয়াল ইয়ার 18 থেকে ফিনান্সিয়াল ইয়ার 26 পর্যন্ত প্রায় কত গুণ বেড়েছে? মূলধনী ব্যয় মানে যেটা একটু আগে তোমাদের বলছিলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একদম প্রথমের দিকে বলছিলাম, মানে আমাদের ক্যাপেক্স যেটাকে বলা হয় ক্যাপেক্স। তো সেই ক্যাপেক্স 18 থেকে 26 পর্যন্ত বেড়েছে হচ্ছে 4.6 গুণ। তারপর FY26 এ ভারত সরকারের মূলধনী ব্যয় কত নির্ধারিত হয়েছে? 11.21 লক্ষ কোটি টাকা। মানে রাস্তা, রেল, তারপর আরও যেসব উৎপাদনশীল ক্ষেত্রগুলো রয়েছে সেখানে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখছে আর কি। FY26-এ কার্যকর মূলধনী ব্যয়ের পরিমাণ কত, মানে এফেক্টিভ ক্যাপেক্স? 15.48 লক্ষ কোটি টাকা। দেখো, মূলধন ব্যয় আর কার্যকরী মূলধন মানে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা, সেটা একটু বলে দিই। দীর্ঘমেয়াদী সম্পদ যেমন ধরো জমি, কলকারখানা, এইগুলো কেনার যে খরচ সেটা হচ্ছে ক্যাপেক্স হয়, যেগুলো দীর্ঘমেয়াদী লং টার্মের জন্য একটা মানে অ্যাসেট তৈরি করে। আর প্রতিদিনের ব্যবসা চালানোর জন্য যে প্রয়োজনীয় নগদ অর্থ, এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে, এই ব্যবসার উৎপাদন ক্ষমতা বা আয় বাড়ানোর জন্য এই ক্যাপেক্স করা হয়, মূলধনী ব্যয় করা হয়। আর ব্যবসার দৈনন্দিন খরচ চালানোর জন্য বা মেটানোর জন্য, যেমন ধরো এমপ্লয়ীদের স্যালারি, তারপরে বিদ্যুৎ বিল, কাঁচামাল, এইগুলো মেটানোর জন্য যেগুলো করা হয় ওটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এর সুবিধা 1 বছরের বেশি সময় ধরে পাওয়া যায়, আর এটা স্বল্প মেয়াদী, মানে সাধারণত 1 বছরের কম সময়ের জন্য হয়। নতুন কম্পিউটার কেনা, ফ্যাক্টরি তৈরি করা বা বড় মেশিন কেনা, এগুলো হচ্ছে তোমার ক্যাপিটাল মানে মূলধন ব্যয়। আর এটা হচ্ছে হাতে থাকা নগদ টাকা, তারপর স্টকে থাকা মালপত্র, প্রাপ্য বিল, এগুলো হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। কেমন? আচ্ছা, ফিনান্সিয়াল ইয়ার 14 থেকে ফিনান্সিয়াল ইয়ার 26 পর্যন্ত জাতীয় সড়ক নেটওয়ার্ক কত কিলোমিটার বেড়ে কত কিলোমিটার হয়েছে? দেখো, এটা ছিল হচ্ছে তোমার 91.287 কিলোমিটার, যেটা বেরিয়ে প্রায় 1,46,572 কিলোমিটার হয়েছে 14 থেকে 26 পর্যন্ত। আচ্ছা, 14 থেকে 26 পর্যন্ত কার্যকর হাই স্পিড করিডোরের দৈর্ঘ্য কিভাবে পরিবর্তিত হয়েছে? 550 কিলোমিটার থেকে
5364 কিলোমিটার, হাই স্পিড করিডোর এতটা বেড়েছে। আচ্ছা, মার্চ 2025 পর্যন্ত ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য কত রুট কিলোমিটার? এরকমভাবে প্রশ্ন তোমাদের সব পরীক্ষাতেই আসে, ঠিক আছে? তো সেটা আমরা ইকোনমিক সার্ভে থেকেই অ্যাকচুয়ালি পাই। মার্চ 2025 পর্যন্ত আপডেট একটা দেওয়া হয়েছে 69,439টা রুট, 39 কিলোমিটার রুট, ঠিক আছে? আচ্ছা, অক্টোবর 2025 পর্যন্ত ভারতের রেলপথের কত শতাংশ বিদ্যুতায়ন সম্পূর্ণ হয়েছে? 99.1%, মানে প্রায় সবটাই। ভারত বিশ্বে কোন স্থানে আভ্যন্তরীণ বিমান চলাচল বাজারের অবস্থান করছে? দেখো 2014 সালে আমাদের দেশে 74টা বিমানবন্দর ছিল, সেখানে এখন 2025-এ এসে দাঁড়িয়েছে সেটা 164টা, ঠিক আছে? তো তৃতীয় স্থানে রয়েছে আমাদের ভারত বিশ্বের মধ্যে। নভেম্বর 2025 পর্যন্ত ভারতের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? 509.74 গিগাওয়াট। নভেম্বর 2025 পর্যন্ত মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার কত শতাংশ নবীকরণযোগ্য শক্তি থেকে আসে, মানে রিনিউয়েবল এনার্জি সোর্স, যেমন প্রাকৃতিক আর পরিবেশ বান্ধব শক্তির উৎস, ঠিক আছে? তো এখানে 49.83%। মোট নবীকরণযোগ্য শক্তি আর স্থাপিত সৌর শক্তির ক্ষেত্রে ভারত বিশ্বে কোন স্থানে রয়েছে? তৃতীয় স্থানে। দেশের কত শতাংশ জেলায় 5G পরিষেবা উপলব্ধ? 99.9%, ইকোনমিক সার্ভে অনুযায়ী। এবারের জল জীবন মিশনের আওতায় অক্টোবর 2025 পর্যন্ত কত শতাংশের বেশি গ্রামীণ পরিবার পরিষ্কার পানীয় জলের সুবিধা পেয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আলোচনা করেছিলাম তোমাদের, 81%। স্বয়ংক্রিয় স্যাটেলাইট ডকিং অর্জনকারী দেশ হিসাবে ভারতের অবস্থান কোনটা? মানে ভারত মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রদর্শনকারী অভিযান এটা, এই স্প্যাডেক্স স্বয়ংক্রিয় স্যাটেলাইট ডকিং। এই মিশনের মূল লক্ষ্য হচ্ছে মহাকাশে দুটো আলাদা আলাদা মহাকাশযানকে একে অপরের সাথে যুক্ত করা, যেটা হয় মানে একটা অলরেডি আছে সেটার সাথে গিয়ে আর একটাকে যুক্ত করা, ঠিক আছে? আবার কখনো কখনো সেটাকে বিচ্ছিন্ন করা। এর যে ক্ষমতা সেটা অর্জন করাতে আমাদের ভারত রয়েছে চতুর্থ স্থানে। 2025-26 অর্থবর্ষে দেশে মোট কত গিগাওয়াট নবীকরণযোগ্য শক্তি ক্ষমতা স্থাপন করা হয়েছে? 38.61 গিগাওয়াট, 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। আচ্ছা দেখো, 2026 অর্থবর্ষে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত দেশে মোট 38.61 গিগাওয়াট নতুন নবায়নযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা যুক্ত হয়েছে। এই বছরে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে সৌরশক্তিতে। মোট নতুন ক্ষমতার মধ্যে 30.16 গিগাওয়াট এসেছে সৌর বিদ্যুৎ থেকে। তারপরে বায়ু শক্তি থেকে 4.47 গিগাওয়াট, জলবিদ্যুৎ থেকে 3.24 গিগাওয়াট, বায়ো পাওয়ার থেকে 0.03 গিগাওয়াট। এগুলো সব কটার ডেটাই ভালো করে মনে রাখবে। তারপরে ইউডিআইএসি মানে হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন 2024-25 অনুযায়ী ভারতে মোট বিদ্যালয়ের সংখ্যা কত? দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি যারা যারা পড়েছিলে তার এখানে আপডেট হয়েছে এবার ইকোনমিক সার্ভেতে। 14.71 লক্ষ বিদ্যালয়, ঠিক আছে, এই ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনের তথ্য অনুযায়ী। মোট ভারতে বর্তমানে 14.71 লক্ষ স্কুলে প্রায় 24.69 কোটি ছাত্রছাত্রী পড়াশোনা করছে, যাদের শিক্ষাদানের জন্য রয়েছে 1.01 কোটির বেশি শিক্ষক। এটা পুরোটাই হচ্ছে ইউডিআইএসআই এর তথ্য অনুযায়ী। পোষণ শক্তি নির্মাণ আর সমগ্র শিক্ষা অভিযান, এই দুটো প্রকল্প শিক্ষার অধিকার আর সমতা নিশ্চিত করতে সাহায্য করেছে, মানে এই দুটো প্রকল্প সব থেকে বেশি এফেক্টিভ হয়েছে। প্রধানমন্ত্রী পোষক শক্তি নির্মাণ যেটা পিএম পোষণ এবং সমগ্র শিক্ষা অভিযান, এই দুটো ভারত সরকারের গুরুত্বপূর্ণ দুটো শিক্ষামূলক প্রকল্প। এই পিএম পোষণ যেটা আগে ছিল মিড ডে মিল, ঠিক আছে, তো এটা সরকারি আর সাহায্যপ্রাপ্ত স্কুলের 1 থেকে 8ম শ্রেণীর শিশুদের পুষ্টি আর স্বাস্থ্য নিশ্চিত করে। আর এই সমগ্র শিক্ষা অভিযান এটা প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত গুণগত শিক্ষা নিশ্চিত করে। তো 2025-26 অর্থবর্ষে পিএম পোষণে 12,500 কোটি আর সমগ্র শিক্ষা প্রকল্পে 41,250 কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। প্রাথমিক স্তরে মানে ক্লাস 1 থেকে 5 এ গ্রস এনরোলমেন্ট রেশিও, দেখো এটাও তোমাদের এনইপিতে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, তো তারই এটা একটা আপডেট, প্রায় 19.9% গ্রস এনরোলমেন্ট রেশিও আছে, ঠিক আছে।
প্রাথমিক স্তরে 90.9%, উচ্চ প্রাথমিক স্তরে 90.3%, মাধ্যমিক স্তরে 78.7%, উচ্চ মাধ্যমিক স্তরে 58.4%। ঠিক আছে, যেখানে 2014-15 সালে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 51,534টা, এটা 2025 সালের জুনের আপডেট অনুযায়ী 70,018টা হয়েছে। বর্তমানে ভারতে মোট কতগুলো আইআইটি রয়েছে? 23টা। ভারতে মোট কতগুলো আইআইএম কার্যরত রয়েছে? 21টা। প্রিমিয়ার ইনস্টিটিউট মানে উচ্চমানের শিক্ষার জন্য বর্তমানে দেশে 23টা আইআইটি, 21টা আইআইএম আর 20টা এইমস রয়েছে। এমনকি ভারতের বাইরে জাঞ্জিবার আর আবুধাবিতে 2টো আন্তর্জাতিক আইআইটি ক্যাম্পাসও গড়ে তোলা হয়েছে। এগুলো সব তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি। ভারতের আন্তর্জাতিক আইআইটি ক্যাম্পাস কোথায় স্থাপিত হয়েছে? এরমভাবে প্রশ্ন তোমাদের হতেই পারে, তোমরা বলবে জাঞ্জিবার, আবুধাবি। জাতীয় ক্রেডিট ফ্রেমওয়ার্ক কতগুলো বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে? 170টা। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি এর আওতায় কতগুলো প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে? 2660টা। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কি? এটা তোমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, সহজ করে। যারা যারা করোনি অবশ্যই করে নাও, তোমাদের WBSSC পরীক্ষার জন্য ওটা অবশ্যই লাগবে। অ্যাপার আইডির পূর্ণরূপ কি? এবারে এই জিনিসটা ইকোনমিক সার্ভিতে আমি তোমাদেরকে আগের বারে এনইপিতে কভার করিনি, তাই এটা ভালো করে দেখে নেবে। অ্যাপার আইডি মানে হচ্ছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, যেখানে প্রায় 2.2 কোটি ছাত্রছাত্রীর জন্য স্বয়ংক্রিয় স্থায়ী শিক্ষাগত অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এটাকেই বলা হচ্ছে অ্যাপার আইডি। ঠিক আছে, অ্যাপার আইডি কোন নীতির অধীনে চালু হয়েছে? যেটা বললাম, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। অ্যাপার আইডি কোন ব্যবস্থার সাথে যুক্ত? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি। অ্যাপার আইডির মাধ্যমে কোন সমস্যা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে? ভুয়ো ডিগ্রি আর সার্টিফিকেট। 1990 সালের পর থেকে ভারতে মাতৃমৃত্যুর হার কত শতাংশ হ্রাস পেয়েছে? 86%। অনূর্ধ্ব 5 বছরের বয়সী শিশু মৃত্যুর হার কত শতাংশ কমেছে? 78%। নবজাতক মৃত্যুর হার কত শতাংশ হ্রাস পেয়েছে? 70%। Q2 FY26 15 বছর আর তার ঊর্ধ্বে মোট কত কোটি মানুষ কর্মরত ছিলেন? 56.2 কোটি। FY24 সংগঠিত উৎপাদন খাতে কর্মসংস্থান কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 6%। কোন ব্যবস্থার মাধ্যমে গিগ আর প্ল্যাটফর্ম কর্মীরা আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন? লেবার কোডস। বিশ্বব্যাংকের সংশোধিত দারিদ্র্য সীমা অনুযায়ী 2022-23 সালে ভারতের চরম দারিদ্র্যের হার কত শতাংশ ছিল? 5.3%। FY26 সামাজিক পরিষেবা ব্যয় এর কত শতাংশে দাঁড়িয়েছে? জিডিপির কত শতাংশে দাঁড়িয়েছে? 7.9%। SBA মিতা স্বামিতা স্কিমের মূল উদ্দেশ্য কি? জমির মালিকানা, যেটা আর কি ড্রোনের মাধ্যমে গ্রামের জমি ম্যাপিং এবং সমীক্ষার কাজ যেটা হয়েছিল, সেই স্কিমের ড্রোনের মাধ্যমে জমির মালিকানা নির্ধারণ। তো এটাতেও প্রায় 3.44 লক্ষ টার্গেটের মধ্যে প্রায় তোমার অলরেডি 3.28 লক্ষ গ্রামের সমীক্ষা শেষ হয়ে গেছে। নমো ড্রোন দিদি প্রকল্পের মূল লক্ষ্য কারা? স্বনির্ভর গোষ্ঠীর গ্রামীণ মহিলারা। নমো ভারত প্রকল্পের প্রধান উদ্দেশ্য কোনটা? গ্রামীণ বিদ্যুৎ সংযোগ। তো এই পর্যন্ত যা যা প্রশ্ন তোমাদের করালাম ইকোনমিক সার্ভে থেকে, এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না। এনটিপিসি যারা যারা দেবে তাদের জন্যই এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যারা রেলের এক্সাম দেবে। বাকি এসএসসি বা WBCS বা আদার্স এক্সামেও যারা যারা আছো,
তারাও এটা দেখে রাখতে পারো। এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, 7-8টা প্রশ্ন এমন রয়েছে যেগুলো সমস্ত পরীক্ষাতেই আসার মতো, সেগুলো তোমরা দেখে রাখবে। আর এটার পিডিএফ তোমাদের অ্যাপেতে ফ্রি পিডিএফ সেকশানে আমি দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখতে পাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের এই ব্যাচটা বা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালি অ্যাভেলেবেল টেস্ট সিরিজ বা যে ব্যাচগুলো চলছে এগুলোতে ভর্তি হওয়ার জন্য কনসাল্ট করার প্রয়োজন পড়লে তোমরা ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে 9593430522, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করে যাও।